Well, my friends, this is another video. I do like to demonstrate for my followers, for the junior homeopaths, those who want to learn or acquire knowledge in different branches of the medical science. Those who want to gain knowledge in different branches of allied subjects. Those who ultimately desire to be a good practitioner in the society. They should learn all the aspects of the medical branches. They should acquire the knowledge in different dimensions. This is a case of gallbladder stone, gallstone. Surgically, medically, it is more accepted as the term কোলিলিথিয়াসিস। সাধারণ মানুষ বুঝবে না, সেজন্য আমরা ব্যবহার করি কোলিলিথিয়াসিস। গলব্লাডার ইনফ্লামেশন, কোলিসিস্টাইটিস। Inflammation of the bile duct, cholelithiasis. So, cholelithiasis or gallbladder stone. এখন কথা হচ্ছে এই গলব্লাডার স্টোন হয় কি করে, কি ব্যাপার? আমাদের জুনিয়র হোমিওপ্যাথ ফিজিশিয়ানরা আমাকে সবসময় অনুরোধ করেন যে স্যার একটু অ্যানাটমি ফিজিওলজিটা একটু গুছিয়ে বলে দেবেন, আমরা একটু দুর্বল আছি। সেই জন্য আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করি। This is the picture, my friends, I have taken from the, what is called, Google. This is the gallbladder. এইখানে লিভার ছিল, এই ছবিতে লিভারের জায়গাটা নেই। ধরুন এইটা লিভার, এইখানে লিভার থেকে বাইল চুঁয়ে 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 ফোটা ফোটা করে, ঠিক খেজুর গাছ যেখানে কাটে, খেজুর গাছ যেখানে কাটে সেই জায়গাটিকে লিভার ভাবতে হবে, সেই জায়গাটাকে লিভার ভাবতে হবে। ফোটা ফোটা করে রস পড়ছে মানে লিভার থেকে ফোটা ফোটা করে কী বেরোচ্ছে? তুমি দেরি করে বলছো কেন? ফোটা ফোটা বাইল বেরোচ্ছে। আর বাইল ওই ফোটা ফোটা রসটা এসে কোথায় জমছে? খেজুরের রসটা কোথায় জমে গো? চল দেখো, এই মেয়েটা ডাক্তার হয়ে গেল আর তোমরা হতে পারছো না। ওই ভাঁড়ে জমছে, এখানে ভাঁড়টা হচ্ছে গলব্লাডার। তাহলে খেজুর গাছের কাটা অংশ আর খেজুর গাছের পাইপ, এই ভাঁড়, এই দুটো হচ্ছে লিভার গলব্লাডারের সব থেকে ভালো উদাহরণ। কাটা জায়গাটা সুন্দর দেখতে লাগে, তিন কোণা। যেসব মিস্ত্রিরা কাটে ওদেরকে কী যেন বলে? শেউলি। তো ওই কাটা অংশটাকে যদি লিভার ধরি আর ফোটা ফোটা করে যদি রসগুলো বেরিয়ে আসে, খেজুরের গুড়ের মতন রসটা হচ্ছে বাইল। ওই ফোটা ফোটা রস এসে পিত্তথলিতে জমা হয়। ওটা দেখতে সবুজ, কারণ একটা পিগমেন্ট থাকে, রঙিন পদার্থ, তার নাম বিলিরুবিন। পরে ওটা হলদেটো কিছুটা হয়ে যায়। আরও রঞ্জক পদার্থ থাকে, লবণ থাকে, তাকে বলা হয় সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। তো নানান রকম জিনিস থাকে এই পিত্তের মধ্যে, এসে গলব্লাডারে জমে যায়। ওর ভিতরে ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটস থাকে প্রচুর। সেই ফ্যাটের নাম হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল কোত্থেকে তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড থেকে। লাইপোপ্রোটিন, ফ্যাটি অ্যাসিড কোত্থেকে আসে? ফ্যাটি অ্যাসিড আসে লাইপোপ্রোটিন থেকে। আমাদের জানতে হবে, মাই ফ্রেন্ডস। তাহলে যে গলব্লাডারের ভিতরে যে পিত্ত থাকে, যাকে বলি আমরা বাইল, তার ভিতরে থাকে কোলেস্টেরল, তার ভিতরে থাকে বিলিরুবিন, তার ভিতরে থাকে কোলেস্টেরল। কোলেস্টেরল হলো এক ধরনের ফ্যাট।
এই কোলেস্ট্রল আবার দুই রকম হয়, এইচডিএল হাই ডেনসিটি লিপিডস, একটা এলডিএল লো ডেনসিটি লিপিডস। মেটাবলিজমের ডিফেক্ট, হজমের গণ্ডগোলের ডিফেক্ট হলে এই কোলেস্ট্রল বেড়ে যায়, প্রেগনেন্সির সময় বেড়ে যায়। আর পিগমেন্ট থাকে, পিগমেন্ট কোলেস্ট্রল লেভেল হচ্ছে 25:1, 25 ভাগ থাকে সল্ট, সোডিয়াম টরকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, আর 1 ভাগ থাকে কোলেস্ট্রল। সেই 1 ভাগেই কাঁপিয়ে দিচ্ছে। তাহলে কোলেস্ট্রল দুই রকম থাকে আমরা বললাম, একটা হচ্ছে ভালো কোলেস্ট্রল, একটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল। এখন এই কোলেস্ট্রল কীরকম জিনিস? আঠালো, ফ্যাট মানেই আঠালো। নারকেল হাত দিলে চ্যাট চ্যাট করবে, ডিমের কুসুম হাত দিলে চ্যাট চ্যাট করবে। যা চ্যাট চ্যাট করে একটু আঠালো, বুঝতে হবে তা ফ্যাট। সো কোলেস্ট্রল ইজ দ্য ওয়াক্সি মোমের মতন সাদা সাবস্ট্যান্স। কোথা থেকে আসে? আসে লাইপোপ্রোটিন থেকে। এখন আবার হাই ডেনসিটি লো ডেনসিটি বললাম। আনস্যাচুরেটেড দুই রকম ভাগ করা হয়, আনস্যাচুরেটেড অ্যান্ড স্যাচুরেটেড। কোনটা ভালো? আনস্যাচুরেটেডটা ভালো, সেটা আমাদের শরীরের পক্ষে ভালো। আর স্যাচুরেটেড যেটা, সেটা থাকে ঘি, মাখন, ডিমের কুসুম, এমনি মিঠে জলের মাছে এসব থাকে স্যাচুরেটেড প্রোটিন। এগুলো হজম করা কষ্টকর, এতে প্রবলেম হয়। আর আনস্যাচুরেটেড প্রোটিন থাকে সামুদ্রিক মাছে, ইলিশ মাছ, পমফ্রেট, এইসব মাছ খেলে, কড মাছ, স্যামন মাছ, এইসব মাছ খেলে হার্টের পক্ষে ভালো। তাহলে এই আনস্যাচুরেটেড প্রোটিন ভালো, স্যাচুরেটেড প্রোটিন খারাপ। তো এখন এই যে কোলেস্ট্রল, এগুলো কোলেস্ট্রলের মধ্যে থাকে। এই কোলেস্ট্রল থেকে জমে জমে গলব্লাডারের ভিতরে পাথর হতে পারে। আমি ছবিতে দেখাচ্ছিলাম। এই পাথর হয় এইরকম, পাথরগুলো হয় কোলেস্ট্রল জমে পাথর হয়, তাকে বলা হয় কোলেস্টেরল স্টোন। তাহলে পিত্তের মধ্যে দুটো মেন জিনিস থাকে, একটা হচ্ছে কোলেস্ট্রল আর হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিনটার রং আছে পিগমেন্ট, ওর ভিতরে পিগমেন্ট থাকে, তাইকে বলা হয় পিগমেন্ট স্টোন। আর কোলেস্ট্রলকে শুধু কোলেস্ট্রল স্টোন বলে। কোলেস্ট্রলগুলো গায়ে গায়ে জমে জমে বড় হয়। যেমন বালির মধ্যে যে পাথরগুলো থাকে, ওগুলো কিন্তু বালি। এমনি আমরা বালি দেখছি, লাল বালি, ছোটো ছোটো বালিকণা, ওর ভিতরে বড় বড় পাথর থাকে। ও পাথর কিন্তু আলাদা জিনিস নয়। এই বালিগুলো হয়েছে ওই পাথর থেকেই। অনেক উঁচু জায়গা থেকে, হিমালয়ের পাদদেশ থেকে আস্তে আস্তে ভাঙতে বড় বড়গুলো সব পাথর ছিল, ওগুলোই ডাস্ট হতে এই বালি হয়ে পড়ছে নদীতে বা সমুদ্রে। তাহলে ওই রকম বড় বালিকণা জমে বড় হয়ে যায়। তাহলে একটা বড় পাথর বসে আছে, তার মানে কোলেস্টেরল স্টোন। একটা বড় পাথর যদি বসে থাকে বা 2-4টে বড় বড় পাথর থাকে, বুঝতে হবে সেটা কোলেস্টেরল স্টোন। আর যদি ছোট ছোট পাথর, অনেক ছোট 150টা 200টা এরকম অনেক পাথর, লাউ লম্বা করে কাটলে যেমন বিচির মতন দেখা যায়, সেরকম অসংখ্য পাথর যদি থাকে, সেগুলো হচ্ছে পিগমেন্ট স্টোন বা বিলিরুবিন স্টোন। কারণ বিলিরুবিন মানে কি? বালিকণা, দানা, অল্প ছোটো জমে। আর ওগুলো ফ্যাট বেশি, ফ্যাট গায়ে জমে বড় হয়ে জমে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে ছোট হয়ে যায়। তাহলে আমরা 2 রকম স্টোন পেলাম। একটা হলো, কয় রকম স্টোন পেলাম? 2 রকম। একটা হলো পিগমেন্ট স্টোন আর বিলিরুবিন স্টোন, যেগুলো ছোট হবে, যেগুলো বিলিরুবিন জমে হয়। আর কোলেস্ট্রল
বা ফ্যাট জমে জমে যেগুলো হয় সেগুলো বড়, একটা বা দুটো বসে থাকে। আর একটা স্টোন হয় ক্যালসিয়াম জমে জমে, ওর ভিতরে ক্যালসিয়াম থাকে, তাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট স্টোন। 3 রকমের হয়। আর একটা স্টোন হতে পারে মিক্সড স্টোন, জগা খিচুড়ি সব মিলেমিশে গেছে, পিগমেন্ট বা কোলেস্ট্রল জমে গেছে। এখন এই স্টোন ওষুধে কি যায় হোমিওপ্যাথিতে? সব সময় যায় না। তাহলে আমরা বুঝতে পারি না আগের থেকে যে কী ধরনের স্টোন আছে। যদি পিগমেন্ট স্টোন হয়, ছোট ছোট থাকে অনেক, একটা দুটো ছোট থাকে, স্রোতের টানে যেমন বেরিয়ে যায়, তাকে যদি বাইল বেরোতে বেরোতে বাইল সিক্রেশন করতে করতে ছোট থাকে, তা অনেক সময় ওটা কোথায় যায়? ও তো ডিওডিনামের মধ্যে গিয়ে পড়ে। যদি ছোট্ট স্টোন থাকে এবং এই ক্যালিবার আছে বাইল ডাক্টের 4 মিলিমিটার, যদি 1 মিলিমিটার বা 2 মিলিমিটার বা 3 মিলিমিটারের ছোটো স্টোন হয়, কখনো কখনো এই পিত্তথলি কন্ট্রাকশন করলে, এরকম তো কন্ট্রাকশন করে এই পিত্তথলিটা, এরকম কন্ট্রাকশন করলে অনেক সময় বেরিয়ে আসতে পারে। বেরিয়ে এসে বাইল ডাক্ট দিয়ে এসে, যেখানে বাইল ডাক্ট গেছে ইন দ্য মিডল পার্ট অফ দ্য ডিওডিনাম, হোয়াট ইজ কল্ড দ্য অ্যাম্পুলা অফ ভ্যাটার, সেখানে চলে যেতে পারে, যেখানে প্যাঙ্ক্রিয়াসের ডাক্টের সাথে দুজনে মিলে দুই বন্ধু একসাথে মিশে গেছে। এখানে পড়লেও পড়তে পারে, কিন্তু পড়বে এমন কোনো গ্যারান্টি নেই। আর যদি বড় হয় একটু, 4 মিলিমিটারের বেশি, 5 মিলিমিটার বা 6 মিলিমিটার, তাহলে তো ডাক দিয়ে বেরোবে না, ডাকটি গিয়ে আটকে যাবে। তাই ছোট ছোট পাথর যদি অনেক থাকে, অনেকের যদি এই অ্যানাটমি ফিজিওলজির নলেজ না থাকে, তাহলে ভাববে সব বের করে দেবো, কারণ কিডনিতে বেরোয়, এখানেও বেরোবে। কিন্তু কিডনির ব্যাপার আলাদা, এখানের ব্যাপার আলাদা। কিডনি হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট। নিউটনস ল অনুযায়ী এভরি সাবস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড, দো ইট উইদিন দি বডি সিস্টেম, শরীরের মধ্যে হলো নিয়মটি একই, ল অফ গ্র্যাভিটেশন, সব জিনিস নিচের দিকে যেতে চাইবে। কিডনি আছে উপরের দিকে, ব্লাডার আছে নিচের দিকে, তাহলে বেরোতে সুবিধা হবে নিচের দিকে। তাছাড়া কিডনিতে সবসময় একটা প্রেশার থাকছে জলের, প্রস্রাবের, এখানে তো সেই প্রেশার থাকছে না। এখানে বাইল তো সেরকম কন্ডিশন করা নেই, কালে ভদ্রে বেরোবে। হয়তো মাংস খেলে বা ডিম খেলে বা লুচি খেলে বা পরোটা খেলে বা নারকেল খেলে বা সর্ষে ইলিশ খেলে একটু বেরোনোর চেষ্টা করবে, তা না হলে তো বেরোবে না, ও চুপচাপ থাকবে। সুতরাং ওখান থেকে যে পাইপ দিয়ে বেরোবে, চাপ দেবে গলব্লাডারে সবসময়, এমন কোনো কথা নেই, তাই কোনো নিশ্চয়তা নেই। আর যদি 4 মিলিমিটারের একটু বেশি বড় থাকে, তাহলে বেরোতে গিয়ে যদি এখানে আটকে যায়, তাহলে আরেক বিপদ কি? তাহলে পিত্ত এদিকে আর যেতে পারছে না, পিত্ত তৈরি হচ্ছে, সেই পিত্ত আবার লিভারে ব্যাক করবে। লিভারে ব্যাক করে গিয়ে লিভার কী করবে? লিভারে তো জায়গা কম, ঘরের প্রত্যেকের তো ক্যাপাসিটি করা আছে, লিভার আবার ওখান থেকে ঘাট ধরে পাঠিয়ে দেবে ব্লাডের মধ্যে। তাই ব্লাডের মধ্যে গিয়ে, বিশেষ করে যদি এই বিলিরুবিন জন্ডিস, বিলিরুবিন স্টোন হয়, বিলিরুবিন পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে আবার রক্তে চলে যাবে। তো রক্তে বিলিরুবিন বেশি গেলে কি হবে? জন্ডিস হতে আরম্ভ করবে, চোখ মুখ চামড়া সব হলুদ হতে আরম্ভ করবে, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস। তাহলে ছোটো পাথর থাকলে এই ভয় থাকতে পারে, বড় পাথর থাকলে কোনোদিন বেরোনোর ভয় নেই। কিন্তু বড় পাথর অনেক সময় ডাস্ট হলে, গুঁড়ো হলে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ সেগুলো কোলেস্ট্রল স্টোন নরম হয়, ওগুলো তো ফ্যাট জমে জমে হয়েছে, এর মতন এত বালিকণা জমে হয়নি। তাই গললেও ছোটো হলেও হতে পারে, যদিও না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে বড় পাথর একটা বসে থাকে, যদি তলার দিকে বটমে যদি একটা কারোর বসে থাকে বড়, বুঝতে হবে ইট ইজ কোলেস্ট্রল স্টোন। তবে কি ক্ষতি করতে পারে? এ থাকলেও কি একটা পাথর এরকম বড় কোলেস্ট্রল স্টোন নিয়ে অনেক মানুষ 20 বছর 25 বছর বেঁচে আছে, কোনো প্রবলেম না হতেও পারে। ওকে যদি ডিস্টার্ব না করা হয়, সেই লোকটা যদি মাংস ডিম এসব কম খায়, গলব্লাডারে যদি কাজ না করতে দেওয়া হয়, যে তুমি চুপচাপ বসে থাকো বাবু, তোমাকে কোনো ডিস্টার্ব করছি না, তাহলে পেন না হতে পারে, ব্যথা না হতে পারে, কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু ঘষা খেয়ে ওর গায়ে যদি একটু রাফনেস থাকে, গলব্লাডারে ঘষা খেয়ে ওকে আমি কেটে অপারেশন করে বাদও দিলাম না, অথচ ওকে রাগিয়ে চলেছি কীভাবে? যে আমি মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি মাঝে মাঝে, যখনই খাচ্ছি তৈলাক্ত খাবার, তখনও কাজ করতে চাইছে,
আর তখনই কাজ করতে চাইছে মানেটা কি, তখন এরকম পাম্প করছে, পাম্প করলে পাথরটা ঘষা খাচ্ছে, ঘষা খেয়ে খেয়ে ওইখানকার এপিথেলিয়াল, ওখানকার যে টিস্যু স্ট্রেটিফাইড এপিথেলিয়াল, ওখানে ক্যান্সার হতে পারে। সো গলব্লাডার ক্যান্সার হতে পারে, মাস হয়ে গেল, আর সেই মাস হলে দ্রুত বেগে ছড়িয়ে যেতে পারে, ওখান থেকে লিভারে মেটাস্টেসিস হতে পারে। সেগুলো কালে ভদ্রের ব্যাপার, লাখের ব্যাপার, অনেকদিন ফেলে রাখলে এবং মাছ মাংস ডিম সমান খেয়ে গেলে হতে পারে। এখন হোমিওপ্যাথিতে আমরা ট্রিটমেন্ট করতে পারি, আমরা কিন্তু রোগীকে সৎ উপদেশ দিতে পারি যে ওষুধে যাবে, কোনো গ্যারান্টি নেই গলব্লাডার পাথর, আপনি অপারেশান করিয়ে নিন। এখন অপারেশান অনেক ইজি হয়ে গেছে, মডার্ন সায়েন্স অনেক ডেভেলপ হয়ে গেছে, এখন মাইক্রোসার্জারি হয়ে গেছে, ফুটো করেই সমস্ত সব বের করে। গলব্লাডারে কিন্তু এমন একটা জিনিস যার কোনো রিপেয়ার হয় না, তাই পুরো গলব্লাডার বাদ দিতে হয়। এই যে বেলুনের মতন, বেলুন চুপসে গেলে যেমন হয়ে থাকে, গলব্লাডার এখন চুপসে থাকে, তাই গলব্লাডারটা পুরো বাদ দেওয়া হয়। গলব্লাডার পুরো বাদ দিলে তাহলে মানুষের পিত্তটা আসছে কোত্থেকে, তখন লিভার থেকে ভায়া যে ভান্ডারে জমছিল, সেই ভান্ডারে না জমে ডাইরেক্ট পড়বে। আমি যদি খেজুর গাছের ভাঁড় খুলে দিই, তাহলে তো এমনি রসটা চুঁয়ে চুঁয়ে পড়বে নিচের দিকে, সেরকম লিভার থেকে আসে, কিন্তু সেই পরিমাণে স্টোর হচ্ছে না, বেশি থাকছে না, অল্প অল্প করে আসছে। তাই গলব্লাডার অপারেশন হয়ে গেলে মাছ মাংস ডিম কি খেতে পারবে, কিন্তু পরিমাণে কম খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এখন আমরা অপারেশন করতে বলে যাদের বয়স কম, যাদের কোনো অসুবিধা নেই, তাদের আমরা অপারেশন করতেই বলি। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করা যায় না, যেখানে দেখা গেলো যে পজিটিভ ক্যান্সার হয়ে গেছে, মাস তৈরি হয়ে গেছে, কিংবা ক্যান্সার হয়নি, বার্ধক্য, বয়স হয়ে গেছে, 80 বছর বয়স, কিংবা 80 বছর বয়স হয়ে গেছে, তারা হার্ট পারমিট করছে না, তার ইসিজি অপারেশনের যেসব জিনিসগুলো লাগে অ্যানাস্থেসিয়া করতে গেলে, তার হার্টের কন্ডিশন ভালো না, তার সুগার 500, অপারেশন সম্ভব না, সেসব জায়গায় আমরা ট্রিটমেন্ট করতে পারি। দ্যাট ইজ কল্ড প্যালিয়েটিভ মোড অফ ট্রিটমেন্ট, রোগীকে ভালো রাখতে পারি। কিন্তু অল্প বয়সী হলে আমরা সবসময় অপারেশন করতেই আমার সাজেশান। অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা ফেসবুকে লেখে বড় বড় জ্ঞান দেয়, সব সারে। আমি বলবো গলব্লাডার পাথর সারার সম্ভাবনা খুবই কম, দু একটা কেসে হয়, বিশেষ করে যদি কোলেস্ট্রল স্টোন থাকে, পিগমেন্ট স্টোন হলে চট করে গলে না, ভাঙে না, যদি বেরিয়ে যায় 2-3 মিলিমিটার তাহলে লাগ ভালো। এখন আমার কাছে যে ভদ্রমহিলা এসছেন, ওনার বয়স 46, তো ওনার গলস্টোন হয়েছে, উনি অপারেশন করবেন না, উনি খুব ভীত যে আমার যাই হোক না কেন আমি অপারেশন করবই না। তো এই রোগী নাছরবান্দা, ভেরি হেড স্ট্রং, অবস্টিন, অপারেশন করবেই না। তাহলে আমি ওনাকে বুঝিয়ে দিলাম যদি না করতেই চাই তাহলে আপনি মাংস ডিম টিম বেশি খাবেন না, যাতে কিনা গলব্লাডারে ডিস্টার্ব না হয়, তার সাথে আমি হোমিওপ্যাথি ওষুধ দেবো। এখন কী হোমিওপ্যাথি ওষুধ দেবো ওনার কেসের জন্যে, কেসটা আমি দেখাচ্ছি। আমাদের ডাক্তারবাবুরা ওষুধ অলরেডি সিলেকশান করে, ওনার ফিজিক্যাল মেকআপ মুখ দেখাবো না, ফিজিক্যাল মেকআপটা আমি এরকম দেখাচ্ছি, মোটামুটি একটু মোটাসোটা আছে আর কি, খুব রোগাপটকা চেহারা ওনার নয়। আর উনি শীত বেশি, চিলি পেশেন্ট, ঘাম বেশি, ঘাম হয়, একটু প্রশ্ন করলাম মাথার দিকেই হয় ওনার। এই আছে, আর কি লিখেছেন, আঁচির আছে এখানে ওখানে, ওয়ার্ডস আছে, মিষ্টি পছন্দ করে, অ্যাভারশন টু চিকেন মিট, মাংস খুব একটা পছন্দ করে না, খাবার দাবার একটু গরম ভালোবাসে, এই ওনার সিমটম পাওয়া গেছে। মাইন্ডের ভিতরে কোল্ড মাইন্ডেড কোথায় পেয়েছেন, এরকম কোনো রুব্রিক আছে বইয়ে? কোল্ড মাইন্ডেড নিজেরা ইচ্ছে মতন লেখেন, রাগটা যদি কম থাকে তাহলে মাইল্ডনেস, আপনি কোল্ড হট মাইন্ডেড এসবকে বানান আপনারা। সো রাগ কম আছে, মাইল্ডনেস। আর ডিক্টেটোরিয়াল আছে। এখানে দাঁড়ান ম্যাডাম, আপনার মুখ দেখাবো না, আপনি কি নিজে যা ডিসিশন নেন সেটাই ফাইনাল? সেটাই ফাইনাল। মিষ্টি ভালোবাসেন? মিষ্টি খুব একটা ভালোবাসে না। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি উনি খুব একটা ভালোবাসেন না। লঙ্কা খান? প্রচুর লঙ্কা পছন্দ করেন উনি। ডিজায়ার ফর চিলি, গ্রিন চিলি পছন্দ করে। খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন কি গরম গরম? হালকা গরম ভালোবাসে। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, নিজের ডিসিশানে উনি ফার্ম থাকেন। মিষ্টি খুব একটা কিন্তু ভালোবাসে না, খাবার দাবার একটু গরম খায়। শীত বেশি না গরম বেশি? শীতটা একটু বেশি। শীতটা তুলনামূলকভাবে ওনার একটু বেশি। মাছ মাংস ডিম খান?
না, মাংস ডিম একেবারেই খায় না, ছোট মাছ খায়। মাংস ডিম উনি খুব একটা পছন্দ করেন না, শুধু ছোটো মাছটাই খায়। সো অ্যাভারশন টু সুইটস, ফিশ অ্যান্ড মিট, এই হচ্ছে ওনার ব্যাপার। এখন ওনাকে কী ওষুধ দেওয়া যাবে? আপনার এমনি পিরিয়ডটা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যখন পিরিয়ড চলতো তখন কি অনেক হতো পরিমাণে, না নর্মাল ছিল? না এই লাস্টের দিকে 1 বছর ধরে একটু কমেই গেছে। তার আগে ঠিক ছিল? তার আগে ঠিকঠাক ছিল। আচ্ছা, মেনস্ট্রুয়াল হিস্ট্রি ওনার কোনো একটা প্রবলেম ছিল না। এখন ওনার 46 ইয়ার্স, দ্য মেনোপজ হ্যাজ সেটেলড ইন হার লাইফ। ভীত সন্ত্রস্ত বলছে, আপনি অপারেশনটা একদম করতে চান না, কোনোদিন করিনি। খুব ভয় পান। প্রচণ্ড। এখন আপনি বলছিলেন যে আমি খুব ভয় পাচ্ছি, কি বলেন আবার? হাত পা ঘেমে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে কি হাত পা? অপারেশনের কথা শুনলে আমার যেন অপারেশনের কথা শুনলে কি হয়? হাত পা ঘেমে যায়, হাত পা তারপরে ঘেমে যায়, অবস্থা খারাপ হয়। অবস্থা খারাপ হয়। এরকম খারাপ লোকের মুখ দেখানো দরকার ছিল আমাদের। না না না, তো দ্য মেডিসিন ইজ সিসি ক্যালকিরিয়া কার্বনিকা। তাই এতক্ষণ তো লাইকো লাইকো করছিলে। আমি সি বলেছি, কিন্তু আগেও সি বলেছি। সো চিলি পেশেন্ট, শীত বেশি, ঘাম বেশি, মাথায় ঘাম বেশি হয়, আর খুব নার্ভাস, ভীত সন্ত্রস্ত। এমনি ভয়টাই পান অন্ধকারের বা বজ্রপাতের বা ভূতের? না এইসব ভয় মানে ভয় কিছু নেই, কিন্তু নার্ভাসনেসটা ওনার মধ্যে খুব বেশি, ভীত সন্ত্রস্ত, বিশেষ করে রোগ টোগ নিয়ে, কারো শরীর খারাপটা বলে এসব নিয়ে একটু বেশি ভাবেন বোধ হয়। সো ভীত সন্ত্রস্ত ভদ্রমহিলা, ঘাম বেশি, মাথায় ঘাম বেশি, শীত বেশি, একটু লবণ খাই পাতে লেখা আছে এক্সট্রা সল্ট, ক্যালকিরিয়া অলসো ডিজায়ার ফর সল্ট। আর কি ক্যালকিরিয়া কার্বের সিমটম বলতে পারে কেউ? আর একটা সিমটম আমি ক্যালকিরিয়া কার্বের যোগ করেছি, সেই জন্য আমি ক্যালকিরিয়া কার্বের প্রতি আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। এগুলো সব মিলে গেল, শীত বেশি, ঘাম বেশি, পাতে একটু লবণ খায়, আর ভীত সন্ত্রস্ত, নার্ভাস। কিন্তু আর একটা সিমটম ক্যালকিরিয়া কার্বের, সেটা হলো মোটাসোটা আছে মোটামুটি, আর হলো ক্যালকিরিয়া খারাপ 100 দ্য লিভার অ্যান্ড গল ব্লাডার। সমস্ত বইপত্রে দেখা গেছে, সবাই এক বাক্যে স্বীকার করে, যখন অপারেশন এত চালু ছিল না, যখন মডার্ন মেডিসিন এত ডেভেলপ হয়নি, মডার্ন সার্জারি ডেভেলপ হয়নি, হোমিওপ্যাথি তো তখনকার দিনে বেশি চলতো। 1810 সালের পর থেকে, 20 সালের পর থেকে, 1830, 40, 1850, 60, 70, 80, 90, 1900 সাল, তখন মডার্ন মেডিসিনকে ডেভেলপ হয়নি। তখনই তো ক্যান্সার, গলব্লাডার পাথর, সমস্ত সব এসব একমাত্র হোমিওপ্যাথিতে ওষুধ ছিল, অ্যালোপ্যাথির তো কোনো ওষুধ ছিল না। সেই জন্য সেই সময় হোমিওপ্যাথি জয়কার ছিল। মডার্ন মেডিসিন এখন এত ডেভেলপড হয়ে গেছে, সার্জারি এত ডেভেলপড হয়ে গেছে, হ্যানিম্যান সেই সময় অ্যালোপ্যাথির চিকিৎসকদের সমালোচনা করতো। সেইটা না বুঝে এখনকার কিছু ডাক্তাররা না বুঝে এখন তারাও সমালোচনা করে, তারা বোঝে না সেই সময় থেকে মডার্ন মেডিসিন এখন অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে। কিন্তু সেই সময় যখন অনেক চিকিৎসা হতো, তারা পরীক্ষা করে দেখেছে ক্যালকিরিয়া কার্ব ইজ এ গুড মেডিসিন ফর গল ব্লাডার স্টোন। প্রচুর বইয়ে পাবে, সব বইয়ে পাবে, আজকেই খুলে দেখবে সব বইয়ে, ক্যালকিরিয়া কার্ব ইজ এ ইম্পর্টেন্ট মেডিসিন ফর গলস্টোন অ্যান্ড গলস্টোন কলিক। সো দি মেডিসিন অলসো কাভার্ড দ্য প্যাথোলজি। So the medicine also covered. So pathology is covered. Chili patient, desire for salt, fear, nervous, anxious, and profuse perspiration over the medicine is calcarea carb. So I do like to prescribe calcarea carb in 50 millisecond scale of potencies, and let's see the result, my friends. I shall share you.